একাত্তরে মা বোনদের অসম্মানকারী দলের কাছে নিরাপদ নয় দেশ, বললেন তারেক রহমান। নারীর নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি জামায়াত আমিরের। কিশোরগঞ্জ যাচ্ছেন আজ। নির্বাচন ঘিরে জমজমাট প্রচার, গণসংযোগে ব্যস্ত প্রার্থীরা। ভোটারের মন জয়ী আশ্বাস আর প্রতিশ্রুতির ফুলঝুরি। নির্বাচনী সহিংসতা বন্ধে ইসির ভূমিকায় উদ্বেগ। সংঘাত বাড়লে ভোটের হার কমার শঙ্কা বিশ্লেষকদের। অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থার তাগিদ। এবং ইউরোপ থেকে এশিয়া, বিশ্বজুড়ে ছিল এপস্টেইনের যোগাযোগের বিস্তৃতি। তদন্ত কাজে কংগ্রেসে সাক্ষ্য দিতে রাজি বিল ক্লিন্টন ও হিলারি ক্লিন্টন। স্বাগত এখন বাজারে, বুড়ো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি শামিমা শাম্মী। একাত্তরে যে দল মা বোনদের অসম্মান করেছিল তাদের হাতে দেশ ও মানুষ নিরাপদ নয়, এমন মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বলেন, একটি দল নারীদের পিছিয়ে রাখতে চায়। খুলনায় নির্বাচনী জনসভায় অংশ নিয়ে তিনি আরও বলেন, আইডি হ্যাক নিয়ে মিথ্যাচার চলছে আর ধর্মকে ব্যবহার করা হচ্ছে ব্যক্তির স্বার্থে। এছাড়া যশোরের জনসভায় তারেক রহমান বলেন, বিগত স্বৈরাচারের মতোই নির্বাচন বিতর্কিত করতে ষড়যন্ত্র চলছে। বিস্তারিত জানাচ্ছেন সাব্বির রোজ। সোমবার বেলা 12টা খুলনায় জনসভা মঞ্চে ওঠেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এর আগেই পূর্ণ হয়ে যায় সভাস্থল খালিশপুরের প্রভাত স্কুল মাঠ। খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরার বিভিন্ন আসনে দলের মনোনীত প্রার্থী, বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ যোগ দেন জনসভায়। কথা একটাই, করব কাজ, গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। বক্তব্যে দক্ষিণাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে বিএনপির নানা পদক্ষেপের কথা তুলে ধরেন তারেক রহমান। খুলনা ছিল একসময় শিল্প নগরী, কিন্তু আমরা দেখছি গ্যাস সহ বিভিন্ন কারণে আজ এই শিল্প নগরী প্রায় মৃত নগরীতে পরিণত হয়েছে, শিল্প মৃত নগরী। আমরা চাই ইনশাআল্লাহ বিএনপি আগামী 13 তারিখে সরকার গঠন করলে এই শিল্প নগরীকে আবার জীবিত শিল্প নগরীতে আমরা পরিণত করতে চাই। তারেক রহমান অভিযোগ করেন, নির্বাচন সামনে রেখে ধর্মকে নিজ স্বার্থে ব্যবহার করছে একটি রাজনৈতিক দল। নারীদের নিয়ে কটূক্তি করে সমালোচনার মুখে তা অস্বীকার করছে দলটি। ধর্মকে ব্যবহার করে নিজেদের স্বার্থ রক্ষা করার জন্য, যেখানে প্রয়োজন সেখানে তারা তাদের মতন করে ধর্মকে ব্যবহার করে। যখন এই কথা বলার পরে তীব্র সমালোচনা শুরু সমাজের প্রত্যেকটি মানুষের কাছ থেকে, তখন তারা বলছে তাদের এই আইডি নাকি হ্যাক হয়ে গিয়েছিল। প্রিয় ভাই বোনেরা, এই বিষয়ে যারা বিশেষজ্ঞ তারা পরিষ্কারভাবে বিভিন্নভাবে বলেছে যে আইডি এইভাবে হ্যাক হতে পারে না। পরে দুপুর 2টায় যশোর উপশহরের ডিগ্রি কলেজ মাঠে আরেকটি নির্বাচনী সমাবেশে অংশ নেন তারেক রহমান। বক্তব্যে তিনি বলেন, বিগত স্বৈরাচারের মতোই নির্বাচন বিতর্কিত করতে ষড়যন্ত্র করছে নারী হেনস্থাকারী সেই রাজনৈতিক দল। ভোট গণনায় দেরির সুযোগ যেন কেউ নিতে না পারে, সেজন্য নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান বিএনপির প্রধান। একটি রাজনৈতিক দল 5ই আগস্টের পর থেকে এই দেশের অর্ধেক জনগোষ্ঠী অর্থাৎ মা এবং নারীদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলা শুরু করলো তারা। যশোর, চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া, মাগুরা সহ 7 জেলার 22 প্রার্থীকে জনসভায় পরিচয় করিয়ে দেন তারেক রহমান। 12 তারিখ পর্যন্ত আপনারা এই 22 জনকে খেয়াল রাখবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দের পর 22 তারিখ থেকে সারা দেশে নির্বাচনী প্রচারণা শুরু করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সারা দেশে তৃণমূলের কাছে তুলে ধরা হয় রাষ্ট্র সংস্কারের নানা রূপরেখা। দক্ষিণাঞ্চলের এই সমাবেশ থেকেও দলটি বার্তা দিচ্ছে, 12ই ফেব্রুয়ারির নির্বাচনের মধ্যে দিয়ে পুনঃপ্রতিষ্ঠিত হবে গণতন্ত্র, যাত্রা শুরু হবে নতুন বাংলাদেশের। সাব্বির রোজ, এখন যশোর। 2 দশক পর 4 ফেব্রুয়ারি বরিশালে সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বেলস পার্ক ময়দানে জনসভায় যোগ দেবেন তিনি। তার সফরকে কেন্দ্র করে নতুন উদ্দীপনায় মেতে উঠেছে উপকূলীয় এলাকার নেতাকর্মীরা। নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষায় গ্রহণ করা হয়েছে যথাযথ ব্যবস্থা।
মাহমুদুর নবীর তোলা ছবিতে আরও জানাচ্ছেন ফিরদাউস সোহাগ। প্রায় ২০ বছর পরে আবারও বরিশাল সফরে তারেক রহমান। সর্বশেষ সফর করেছিলেন ২০০৬ সালে। তার এই সফরকে ঘিরে যেন নতুন করে প্রাণ ফিরে পেয়েছে স্থানীয় বিএনপি। ইতোমধ্যে বরিশালে বিভাগীয় সমাবেশ সফল করার জন্য প্রস্তুতি সভা করা হয়েছে। জেলা ও উপজেলা পর্যায়েও একই ধরনের সভা হয়েছে। দলের শীর্ষ নেতার নির্দেশনার অপেক্ষায় রয়েছেন নেতাকর্মীরা। বরিশালের আগমন দেখার জন্য শুধু বিএনপি অঙ্গ সংগঠনই নয়, সারা বরিশালবাসী, বিভাগের বরিশালবাসী সাধারণ জনসবাই অধীর আগ্রহ অপেক্ষা করছে। বুধবার বেলসপার্ক ময়দানে শুরু হবে জনসভা। আর জনসভাকে জনসমুদ্রে পরিণত করতে তৃণমূল বিএনপিতে চলছে ব্যাপক তৎপরতা। এই জনসভা বরিশাল বিভাগের ২১ আসনে বিএনপির বিজয়কে ত্বরান্বিত করবে বলে মনে করেন বিএনপির এই নেতা। নির্বাচনের প্রাক্কালে জনাব তারেক রহমানের এই বরিশাল আগমন এই অঞ্চলের যে ২১টি আসন রয়েছে সেই ২১টি আসনের বিজয়কে ত্বরান্বিত করবেন। স্বাধীনতার ৫৫ বছরেও কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি বরিশালের। সম্ভাবনা থাকলেও গুরুত্বের অভাবে উপকূলীয় এই এলাকা পিছিয়ে রয়েছে। একটা বিভাগকে কেন্দ্র করে যা যা উন্নয়নমূলক কাজ এগুলো বিএনপি সরকার করে গেছেন, সেই ধারাবাহিকতায় তার সন্তান হিসাবে তার মায়ের অসমাপ্ত কাজ উনি সমাপ্ত করবেন, এটা আমরা বরিশালবাসী আশা করি। এদিকে তারেক রহমানের সফরকে কেন্দ্র করে যথাযথ নিরাপত্তা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। প্রথম থেকে যখন আসা শুরু হবে তখন থেকে আমরা একেবারে সবাই স্থলে আমরা স্কেলিটন ডিউটি দিয়ে দেব, ঠিক আছে। তারপরে আমরা ওই সিটিএসবি এবং ডিবি টিম কাজ করবে, সাথে আমাদের মোবাইল টহল এমনি বাড়ছে, আরও বাড়াবো। তারেক রহমানের এই সফর আগামী নির্বাচনে বিএনপির সাফল্যকে কতটা প্রভাবিত করতে পারে এখন দেখার বিষয় সেটাই। নির্বাচনের প্রাক্কালে তারেক রহমানের বরিশাল সফরকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। ফিরদাউস সোহাগ, এখন বরিশাল। দুর্নীতিবাজ ও ঋণ খেলাপিদের একটি দল দুর্নীতিমুক্ত দেশ গড়ার মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে বলে অভিযোগ করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সোমবার কক্সবাজার ও চট্টগ্রামে মোট 5টি জনসভায় অংশ নিয়ে তিনি আরও বলেন, ডাকসু থেকে জকসু সবখানি তারা পরাজিত। 12 ফেব্রুয়ারি জনগণ তাদের লাল কার্ড দেখাবে। আরও জানাচ্ছেন শাহাদাত অভ্র। সারাদিন সকাল সন্ধ্যা, শিশু থেকে প্রবীণ, নারী কিংবা পুরুষ, শ্রমিক থেকে ব্যবসায়ী, সবাই আজ এক কাতারে। এ যেন উৎসব। জামায়াতের নির্বাচনী এমন জনসভা দীর্ঘ সময় পর দেখল চট্টগ্রামবাসী। মিছিল আর স্লোগানের বন্যায় যেন ভাসল চট্টগ্রাম বন্দর স্কুল মাঠ। ভালোবাসা দিয়ে, শ্রদ্ধা দিয়ে নির্বাচন তাদের জন্য। নতুন বাংলাদেশের প্রত্যাশায় উদ্ভাসিত জনসমুদ্র। অপেক্ষার প্রহর যখন শেষ হলো, এলো জামায়াতের দলের প্রধান। আলো জেলে অভ্যর্থনা জানালো এই জনস্রোত। তার বক্তব্যে জানালেন, আইডি হ্যাক করে এত জঘন্য অপপ্রচার কোনোভাবেই কাম্য নয়। বলেন, সর্বশক্তি দিয়ে মায়ের নিরাপত্তা নিশ্চিত করা হবে। তারা মা বোনদের গায়ে হাত দেয়, তারা হুমকি দেয় কাপড় খুলে ফেলবে। এরা কি মায়ের পেট থেকে জন্ম নেয় নাই? এরা যদি মায়ের পেট থেকে জন্ম নিয়ে থাকে তাহলে এদেরকে অনুরোধ করব, প্রথম তোমার মাকে সম্মান করো। বিকেলে সীতাকুণ্ড সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বক্তব্য রাখেন ডাক্তার শফিকুর রহমান। বলেন, কেউ কেউ মায়েদের নিয়ে রাজনীতি করছে, এটি তাদের গলায় ফাঁস হয়ে উঠবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। আমার বুকে হাত দিলে হাত ভেঙে গুঁড়িয়ে দেওয়া হবে। আমরা প্রত্যেকটা যুবক যুবতী, তরুণ তরুণীর হাতকে দেশ গড়ার কারিগরের মজবুত হাতে পরিণত করবো ইনশাআল্লাহ। এর আগে লোহাগড়ার পাদুয়া এসিএম উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় অংশ নেন জামায়াত আমির। প্রতিশ্রুতি দেন, তরুণদের হাতে বেকার ভাতা দিয়ে জামাত অপমান করবে না, তাদের পূর্ণাঙ্গ মর্যাদা দিয়ে চাকরি দেওয়া হবে। দুপুরে জামায়াত আমির যোগ দেন কক্সবাজার নির্বাচনী সমাবেশে, যেখানে 11 দলীয় জোটের নেতা ও প্রার্থীরাও অংশগ্রহণ করেন। এ সময় জামায়াত আমির বলেন, দুর্নীতিগ্রস্ত ও ঋণখেলাপি প্রার্থীদের একটি দল দুর্নীতিমুক্ত দেশ গড়ার মিথ্যা স্বপ্ন দেখাচ্ছে। ভোটে তাদের লাল কার্ড দেখাবে জনগণ। যেই রাজনীতি দফায় দফায় ফ্যাসিবাদের জন্ম নিয়েছে, সেই রাজনীতিকে বিদায় জানানোর, লাল কার্ড দেখানোর নির্বাচন। বেলা 12টায় মহেশখালী সমাবেশে যোগ দেন জামায়াত আমির। বলেন, ক্ষমতায় গেলে মহেশখালীর লবণ শিল্পের শ্রমিকদের জন্য আধুনিক প্রযুক্তির ব্যবস্থা করবে তাদের দল। আমরা অপমানজনক বেকার ভাতা তুলে দেব না, আমরা সম্মানের কাজ তুলে দেব ইনশাআল্লাহ।
5টি জনসভার মধ্যে চট্টগ্রাম অঞ্চলে নির্বাচনী সভার মাধ্যমে শেষ হবে জামায়াত ইসলামীর আমিরের এ সফর। নির্বাচনের প্রচার প্রচারণার বাকি আর মাত্র 8 দিন। শেষ মুহূর্তে জমে উঠেছে কথার লড়াই। জামায়াতে ইসলামীর আমির মহেশখালীতে এসে বার্তা দিলেন আগামীর বাংলাদেশ হবে দুর্নীতিমুক্ত এবং চাঁদাবাজ মুক্ত। এই চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়তে চাই জনগণের সমর্থন। তিনি বললেন আগামীর বাংলাদেশ কেমন হবে সেটি 12 তারিখেই ঠিক করবে বাংলাদেশের মানুষ। শাহাদাত অভ্র, এখন মহেশখালী, কক্সবাজার। কিশোরগঞ্জের কটিয়াদীতে নির্বাচনী জনসভায় যোগ দেবেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। এরই মধ্যে জনসভাস্থলে আসতে শুরু করেছেন নেতাকর্মীরা। এ নিয়ে আরও জানাতে কটিয়াদীর সরকারি কলেজ মাঠ থেকে যুক্ত হচ্ছেন মশিউর কায়েস। কায়েস, জানাবেন জনসমাবেশ স্থলে জনসমাগম শুরু হয়েছে কিনা, আর জামায়াতের আমির কখন পৌঁছাবেন? সামনে 10:30 নাগাদ জামায়াত ইসলামের যে আমির রয়েছেন ডাক্তার শফিকুর রহমান তার বক্তব্য রাখার কথা রয়েছে। এবং আমরা সকাল থেকেই যে বিষয়টি দেখতে পাচ্ছি যে একেবারে আজকে কিশোরগঞ্জ জেলায় কিন্তু বেশ কুয়াশাচ্ছন্ন ছিল, সকাল থেকে প্রচণ্ড কুয়াশা। সেটি অপেক্ষা করেও কিন্তু আমরা দেখেছি যে নেতাকর্মীরা কিন্তু এই সমাবেশ স্থলে কিন্তু তারা আসতে শুরু করেছে। এবং আমি যদি একটু বলে রাখতে চাই যে এটা কিন্তু দীর্ঘ সময় পর বাংলাদেশ জামায়াত ইসলামের জন্য সবচাইতে বড় একটি আয়োজন। সেটি বলা হচ্ছে যে বিগত 17 বছর যাবৎ কিন্তু এত বড় আয়োজন, কিন্তু এত বড় জনসভা কিন্তু জামায়াত ইসলাম করতে পারেনি। সেজন্য কিন্তু নেতাকর্মীদের মধ্যে বাড়তে একটা আমেজ এবং উৎসব মুখর পরিবেশ কিন্তু বিরাজ করছে। আমরা দেখেছি যে এখানকার যে মঞ্চ প্রস্তুত থেকে শুরু করে সমস্ত কাজকর্ম থেকে গত কয়েকদিন যাবৎ কিন্তু এই অঞ্চলে একটা উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। এখানে জামাতে ইসলামের যে আমির রয়েছেন তিনি আসবেন এবং পাশাপাশি তার সঙ্গে ডাকসুর যে বিপি রয়েছেন সাদিক কাইম এবং ছাত্র শিবিরের সভাপতি তারাও কিন্তু আসার কথা রয়েছে। তো এছাড়াও কিন্তু এখানের যে স্থানীয় নেতাকর্মীরা রয়েছেন তারা এখানে কথা বলবেন। সকাল 9টায় এখান থেকে অনুষ্ঠান শুরু হওয়ার কথা রয়েছে। সেখানে স্থানীয় নেতাকর্মী এবং প্রার্থী যারা রয়েছেন 6টি সংসদীয় যে আসন রয়েছে সেই 6টি সংসদীয় আসনে কিন্তু 4 জন রয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামের প্রার্থী এবং 3 জন রয়েছে 11 দলীয় ঐক্য জোট থেকে প্রার্থী। তারাও কিন্তু তাদেরকে এখানে পরিচয় করিয়ে দেওয়া হবে এবং একে একে তারাও কিন্তু কথা বলবেন। এরপর 10:30 নাগাদ জামাতের আমির যে রয়েছেন তিনি কিন্তু কথা বলবেন এবং সেখানে যে এখানকার যে নেতাকর্মীরা তারা কিন্তু অধীর আগ্রহে তারা অপেক্ষা করছেন যে দলের এই শীর্ষ নেতা তাদেরকে আসলে কি নির্দেশনা দেন এবং তাদেরকে আসলে কি বলে যান। এবং নির্বাচনকে কেন্দ্র করে তারাও যে বিষয়টি বলছে যে এটি কিন্তু একটি বিশাল আয়োজনের কারণে কিন্তু নির্বাচনেও কিন্তু একটা ব্যাপক এই বিষয়টির কারণে কিন্তু একটা প্রভাব পড়বে এবং নেতাকর্মীদের মধ্যে কিন্তু সেই উচ্ছ্বাসটা কাজ করছে এবং ভোটারদের মধ্যেও কিন্তু সেই বিষয়টি আসলে কাজ করবে, সেরকমটি কিন্তু তারা বলছেন। আমি যদি একটু জানিয়ে রাখতে চাই যে এই আয়োজনটি করা হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলাম কিশোরগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে। এখানে এই অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জেলা আমির অধ্যাপক রমজান আলী, তিনি এই অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন এবং পাশাপাশি যে স্থানীয় যে 6টি সংসদীয় আসন রয়েছে তারা সবাই এখানে উপস্থিত থাকবেন। যে প্রার্থী রয়েছেন 11 দলীয় ঐক্যজোট এবং জামায়াতে ইসলামের যে প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু উপস্থিত থাকবেন। আমি যদি একটু বলি যে একেবারে সকাল থেকে এখানে নেতাকর্মীরা হাজির হচ্ছেন, নেতাকর্মীরা কিন্তু এখানে আসছেন এবং ব্যাপক উদ্দীপনা নিয়ে কিন্তু তারা এই সমাবেশের জন্য অপেক্ষা করছেন এবং দলের যে শীর্ষ নেতা আসছেন তিনি তাদেরকে দিয়েছেন সেই বিষয়টি নিয়েও কিন্তু তারা অধীর অপেক্ষায় বসে আছেন যে আগামী 12 তারিখের জন্য তাদের কি নির্দেশনা কি বলেছেন। তো এই ছিল কিশোরগঞ্জ থেকে আমার কাছে জামায়াতে ইসলামের যে জনসভা রয়েছে সর্বশেষ তথ্য। শাম্মী, নির্বাচনী জনসভায় যোগ দিতে আজ কিশোরগঞ্জ যাচ্ছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সে খবর জানাচ্ছিলেন মশিউর কায়েস। নির্বাচনী প্রচারণায় অভিযোগ আর পাল্টা অভিযোগের পাশাপাশি ভোটারদের কাছে যাওয়ার দৌড়ঝাঁপে কমতি নেই প্রার্থীদের। সব প্রার্থী আশ্বস্ত করছেন ভোটে জিতলে নাগরিক সমস্যার কাঙ্ক্ষিত সমাধান দেবেন তারা। বিস্তারিত জানাচ্ছেন সানি মৃধা। সোমবার সকালে ঢাকা 17 আসনের আওতাধীন ক্যান্টনমেন্ট এলাকার মানিকদিতে নির্বাচনী গণসংযোগে এমন ব্যস্ততা জামায়াত প্রার্থী ডাক্তার এস এম খালিদুজ্জামানের।
ব্যস্ততার এক ফাঁকে গণমাধ্যমের কাছে তার অভিযোগ, নারীদের ভয় দেখিয়ে জামাত বিদ্বেষী করে ভোট নষ্ট করার চক্রান্ত করছে একটি মহল। এরকম অভিযোগ ঢাকা 14 আসনের জামায়াত প্রার্থী ব্যারিস্টার আরমানের। সবার চাওয়া একটাই, সেটা হচ্ছে পরিবর্তন। এতগুলো রক্তের বিনিময়ে, এতগুলো ছাত্রছাত্রীর চোখ বা হাত হারানোর বিনিময়ে আমরা যে দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি, এটা যেন শুধুমাত্র একটি ভোটেই শেষ না হয়ে যায়। বাংলাদেশ জামাত ইসলামী সম্পর্কে বিভিন্ন ন্যারেটিভ তৈরি করা হয়েছে, এটা জাতি বিশ্বাস করে না। এটা সম্পূর্ণরূপে একটা ষড়যন্ত্র, প্রোপাগান্ডা। রাজধানী জুড়ে ভোটারদের কাছে যেতে একই রকম চেষ্টা ছিল বিএনপি প্রার্থীদের। প্রতিপক্ষ প্রার্থীদের সমর্থকদের দ্বারা অনলাইনে হেনস্থার অভিযোগ ছিল তাদের কণ্ঠেও। যদি এরকম কোনো বিষয় থাকে যে আমার অভিজ্ঞতা নেই এবং আমি পারিবারিক সূত্রে বা উত্তরাধিকার সূত্রে আমি রাজনীতি করছি, তাহলে ভোটাররা তো আমাকে ভোটই দিবে না, তো ওনারা বিজয়ী হয়ে আসবেন, কোনো অসুবিধা নেই। নারীদেরকে সমান গুরুত্ব দিয়ে আমরা আগামীর দেশ গড়ার পরিকল্পনা করছি। ঠিক এইভাবেই আমরা আশা করি যে আমরা আগামীতে একটি সুন্দর, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আমরা একটি জনগণের সরকার প্রতিষ্ঠিত করব। ঢাকা 11 আসনের প্রার্থী ও এনসিপির শীর্ষ নেতা নাহিদ ইসলাম জনসংযোগে সময় দেন পূর্ব বাড্ডা এলাকায়। প্রচারণায় এনসিপির অনেক প্রার্থী প্রতিপক্ষের দ্বারা বাধার মুখোমুখি হচ্ছেন এমন অভিযোগ করেন তিনি। সারা দেশে যা হচ্ছে এখানেও তাই হচ্ছে। একটা সন্ত্রাসী কার্যক্রম করার চেষ্টা করা হচ্ছে, আধিপত্য তৈরি করার চেষ্টা করা হচ্ছে, ব্যানার ফেস্টুন সেগুলো ছিঁড়ে ফেলা হচ্ছে। এদিকে ধানমন্ডির 12 এ থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন ঢাকা 10 আসনের জামায়াত প্রার্থী অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকারের সমর্থকরা। এ সময় মিছিলটি জিকতলা গিয়ে শেষ হয়। এদিকে ঢাকা 18 আসনের এনসিপি মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবও গণসংযোগ চালান। এই আসনে নির্বাচিত হলে সবার সমান নাগরিক অধিকার নিশ্চিতের প্রতিশ্রুতি দেন তিনি। সানিম রিধা, এখন, ঢাকা। এদিকে রাজধানীর বাইরেও চলছে জমজমাট নির্বাচনী প্রচারণা। নিজের পক্ষে ভোট টানতে চলছে প্রতিশ্রুতির ফুলঝুরি। বিস্তারিত প্রতিবেদনে। ধানের শীষে ভোট না দেওয়ার জন্য হিন্দু সম্প্রদায়কে হুমকি দেওয়া হচ্ছে বলে ঠাকুরগাঁওয়ে নির্বাচনী সভায় অভিযোগ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাতে ঠাকুরগাঁও 1 আসনের ভেলারহাট বাজারে নির্বাচনী সভায় এ কথা বলেন তিনি। হিন্দু ভাইদের, সনাতনী ভাইদের, এরাও এবার ইনশাআল্লাহ আমাদেরকে ধানের শীষে ভোট দিতে চায়, তাই না? আগেও নিছে, এখন তো বেশি করে দিবে। তোদেরকে কিছু সংখ্যক লোক দল দম যাচ্ছে যে তোমরা ভোট দিতে যাবে না, ধানের শীষে ভোট দিবে না, এগুলো বলতেছে। দিনাজপুর 5 আসনের নির্বাচনী পদযাত্রা করেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। যারা ভোট কেন্দ্র দখল করতে চায়, ভোটের দিন তাদের পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসার আহ্বান জানিয়েছেন এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। আর কেউ কেন্দ্র দখল করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করলে তাদের অবস্থা হাসিনার মতো হবে বলে জানিয়েছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ। আর কোনদিন সীমান্তে কেউ, পার্শ্ববর্তী দেশের কেউ আমার দেশের জনগণকে হত্যা করার সাহস করতে পারবে না। যদি সীমান্তে 1টা গুলি হয়, আমরা 2টা গুলির মাধ্যমে তার জবাব দেব। আপনারা যারা ভোট দখল করার প্রস্তুতি নিচ্ছেন, আপনারা যদি ভোট দখল করার প্রস্তুতি নিয়ে থাকেন, সকালে যখন বের হবেন, আপনারা আপনাদের স্ত্রীর কাছ থেকে, সন্তানের কাছ থেকে, বাবা মায়ের কাছ থেকে দোয়া পড়ে বের হবেন। কুমিল্লা ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাচনী জনসভায় মুফতি সৈয়দ রেজাউল করিম বলেন, বিএনপি জামায়াতের কাছ থেকে এদেশের মানুষের নতুন কিছু পাওয়ার কোনো আশা নেই। বিএনপির সাথে যারা জোট রয়েছে, তারা দেশ পরিচালনা করার জন্য আমাদের কাছে ভোটের জন্য আসছে। তারা নতুন ভাবে আমাদেরকে আবার কি দিবে, এটা আমাদের আর নতুন ভাবে আলোচনা করার কোনো সুযোগ নাই, দরকার নাই। জামাতের আমির পরিষ্কার বলেছে, তারা শরীর অনুযায়ী, ইসলাম অনুযায়ী দেশ পরিচালনা করবে না, প্রচলিত নিয়ম অনুযায়ী দেশ পরিচালনা করবে। কক্সবাজারের পেকুয়ায় এক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সালাউদ্দিন আহমেদ বলেন, নারীদের যারা অবমাননা করে তাদের পক্ষে এদেশে নারী সমাজ থাকতে পারে না। নারীদেরকে যারা অবমাননা করে, নারী নেতৃত্ব প্রতিষ্ঠিত হোক সেটা যারা চায় না, তাদের পক্ষে তো এদেশের নারী সমাজ থাকতে পারে না। সারা দেশে প্রতিবাদের মিছিল, প্রতিবাদের ঝড় উঠছে। সবার বাড়িতে বাড়িতে ফ্যামিলি কার্ড বিতরণের নামে একটি কাগজ ধরিয়ে দেয়াকে ভাওতাবাজি আখ্যা দিয়ে এর সমালোচনা করেন নোয়াখালী 6 আসনের 11 দলীয় জোট প্রার্থী আব্দুল হান্নান মাসুদ। তমরুদ্দি ইউনিয়নের তালতলা বাজারে নির্বাচনী প্রচারণা শেষে এসব কথা বলেন তিনি।
গাজীপুর 5 আসনের বিএনপি মনোনীত প্রার্থী AKM ফজলুল হক মিলন গণসংযোগ ও পথসভা করেছেন। এ সময় আগামী 12 ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ব্যালট বিপ্লব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। তারাও যেমন আমার আপনজন, আমিও তাদের স্বজন। সব মিলিয়ে টিলে আমরা আশা করি আগামী 12 তারিখে ব্যাপক ভোটের মাধ্যমে জনগণের রায়ের মাধ্যমে আমি ধানের শীষ পক্ষে আমাদের দিতে হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর 3 আসনের বিএনপি মনোনীত প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিককে সমর্থন দিয়েছেন গণফোরাম মনোনীত প্রার্থী অ্যাডভোকেট সেলিম আকবর। এছাড়া কুষ্টিয়া সহ সারা দেশে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন জামায়াতে ইসলামী, স্বতন্ত্র ও বিভিন্ন দলের প্রার্থীরা। আফনান অপসরা, এখন। তফসিল ঘোষণার পর সারা দেশের বিভিন্ন স্থানে সহিংসতা হয়েছে, তবে জড়িতদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি নির্বাচন কমিশন। ইসি এমন নীরব থাকলে নির্বাচন ঘিরে সহিংসতা আরও বাড়বে এবং ভোটের হার কমবে বলে মনে করছেন বিশ্লেষকরা। তাই আচরণ বিধি লঙ্ঘনের ঘটনায় তদন্ত সাপেক্ষে সাময়িক প্রচার বন্ধ রাখা সহ ধরন অনুযায়ী প্রার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার তাগিদ বিশ্লেষকদের। আরও জানাচ্ছেন হাসিব বিল্লাহ। এই হামলা শহরতলির ডুমনি এলাকায় ঢাকা 18 আসনের শাপলাকুলির প্রার্থী আরিফুল ইসলাম আদিবের ওপর। সহিংসতা হয়েছে শহরের কেন্দ্রেও। হামলার শিকার একই দলের ঢাকা 8 আসনের প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি। ঘটনাস্থল আলাদা হলেও অভিযুক্ত হামলাকারী দল একই। নির্বাচনের আর মাত্র 10 দিন বাকি। এর মধ্যে রাজনৈতিক সহিংসতা নিয়ে বড় একটি খবর দিয়েছে টিআইবি। সংস্থাটির তথ্য মতে 2024-এর আগস্ট থেকে 2025-এর ডিসেম্বর পর্যন্ত এই 17 মাসে রাজনৈতিক সহিংসতায় খুন হয়েছেন 150-র বেশি মানুষ। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বলছে, শেখ হাসিনার পতনের পর 17 মাসে 600 রাজনৈতিক সহিংসতায় আহত 7082 জন, যার 91.7% ঘটনায় বিএনপি নেতাকর্মীদের সংশ্লিষ্টতা রয়েছে। এছাড়াও আওয়ামী লীগ 20, জামাত 7, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন 2 এবং এনসিপির 1% সংশ্লিষ্টতা পাওয়া গেছে। একদল আরেক দলকে নির্বাচন করার সময় রাজনৈতিক অনুকূল পরিস্থিতিতেও দলগুলো কেন সহিংসতার আশ্রয় নিচ্ছে প্রশ্ন ছিল এই বিশ্লেষকের কাছে। জামাতের তো দলের উপরে যিনি লিডারশিপে আছেন তার কথাই সর্বশেষ মানবে, কিন্তু বিএনপি জোটের মধ্যে সেই জাতীয় শৃঙ্খলা নাই দলের ভিতরে, এবং বহিষ্কার করছে আবার তাদেরকে ফেরত নিয়ে আসছে। সুতরাং বহিষ্কারটা এখন খুব সিরিয়াসলি উনি নিচ্ছে না। বাইরে থাকার দরুন ওনার দলের মধ্যে কিন্তু বেশ গ্রুপিং আছে, উনি অনেক জায়গায় ওনার কথা শুনছে না। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী 11 ডিসেম্বর তফসিল ঘোষণার পর থেকে 26 জানুয়ারি পর্যন্ত গেল 45 দিনে সারা দেশে 144টি সহিংসতার ঘটনা ঘটেছে। এর মধ্যে প্রতিদ্বন্দ্বী সমর্থকদের মধ্যে সংঘর্ষ 55টি, প্রচারণায় বাধা 17টি, ভীতি প্রদর্শন ও আক্রমণাত্মক আচরণ 11টি, নির্বাচনী অফিসে হামলা ও অগ্নিসংযোগ 8টি এবং প্রার্থীর উপর হামলার ঘটনা 6টি। টিআইবির তথ্য মতে গেল 36 দিনে সারা দেশে অন্তত 15 জন রাজনৈতিক নেতাকর্মী হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। সহিংসতা সংঘর্ষের এতগুলো ঘটনার পরও জড়িতদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি নির্বাচন কমিশন। সহিংসতা করলে আমাকে আটকানোর কিছু নেই, তাহলে এগুলোকে বাড়ানোর আরো টেন্ডেন্সি বাড়বে, এবং এইটার একটা ইম্প্যাক্ট যেটা পড়বে কোথায় জানেন, ভোটারের উপরে। এই যে ব্যানার ফেস্টুন ছিঁড়ে ফেলতেছে, এটা তেমন বেশি কিছু না, কিন্তু এই সামান্য ঘটনাটাই ট্রিগার করা হচ্ছে একটা বড় ঘটনা। প্রার্থীকে সতর্ক করা, প্রার্থীকে জরিমানা করা, বা ধরেন প্রার্থীর প্রচারণা একদিনের জন্য বন্ধ রাখা, হোয়াট এভার ইট ইজ। এই ধরনের আপনি যদি শক্ত কোনো মেসেজ যদি দিতে পারতেন, তখন হয়তো প্রার্থীদের মধ্যে এক ধরনের ইনসেন্টিভ তৈরি হতো যে বেসিক্যালি আমার এই ধরনের কাজকর্ম করাটা ঠিক হবে না। শোকজ নোটিশ দিতে পারে, এমনকি প্রার্থীতা বাতিলও করতে পারে। তাছাড়া ইসির হাতেই তখন আইন শৃঙ্খলা বাহিনী, তারা আইন শৃঙ্খলা বাহিনীকে কীভাবে কাজে লাগাবে সেটাও দেখার কথা। 23 জন লোন ডিফল্টার, আবার 30 জন বোধহয় দ্বৈত নাগরিক, এইটাতে ইসির মরাল নৈতিক ক্ষতিগ্রস্ত হয়েছে। বাংলাদেশে নির্বাচনী সহিংসতা নতুন কিছু নয়, কিন্তু গণঅভ্যুত্থানের পর যেমনটা আশা করা হয়েছিল সেভাবে সহিংসতা কমেনি। বিশ্লেষকদের মতে সহিংসতার ঘটনায় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে নির্বাচন কমিশনের নির্লিপ্ততা। হাসিব বিল্লাহ, এখন, ঢাকা।
পাবনার মহাসড়কের দুই পাশে 400-র বেশি তাল গাছ কেটে ফেলেছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ। পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা থাকা সত্ত্বেও এমন কর্মকাণ্ডে জেলা জুড়ে বইছে সমালোচনার ঝড়। গাছ ঠিক রেখে বিকল্প ব্যবস্থায় বিদ্যুৎ সরবরাহের দাবি স্থানীয়দের। বিস্তারিত জানাচ্ছেন মাসুদ রানা, আর ছবি তুলেছেন সোহাগ মল্লিক। ঢাকা পাবনা মহাসড়কের দুই পাশে প্রায় 12 কিলোমিটার অংশ জুড়ে রয়েছে অসংখ্য তাল গাছ। পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রায় 2 যুগ আগে সড়কের দুপাশে রোপণ করা হয় তাল বীজ। গাছগুলো বড় হলেও সড়কের সৌন্দর্য বর্ধনের পাশাপাশি এতদিন ছায়া ও ফল দিয়ে আসছিল। তবে বৈদ্যুতিক তার রক্ষায় সম্প্রতি পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ উজান করেছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে আতাইকুলা পর্যন্ত সড়কের দুপাশের গাছের মাথা। এতে এরই মধ্যে 50টিরও বেশি গাছ মারা গেছে, বাকিগুলোও মৃতপ্রায়। এতে ক্ষুব্ধ স্থানীয়রা। তাল গাছ এক মাথার গাছ, যদি একটু নেড়া করে কেটে দেওয়া হয় তাহলে ওই গাছটা 100% মারা যাওয়ার সম্ভাবনা থাকে। কর্মচারীরা যখন ওই তাল গাছগুলো কাটে তো দুঃখই হয়, যে দুঃখ তো আর জায়গা পাই না। খুঁটি যারা পোল দেবী দিলে ওইগুলো উঠিয়ে দেওয়া হলে গাছ জোড়া যাবেন না, এইটা আমাদের দাবি। যদিও পল্লী বিদ্যুৎ 2-এর কর্মকর্তাদের দাবি জনস্বার্থেই নিয়ম মাফিক কাটা হয়েছে গাছ। আমার সার্ভিস কোড অনুযায়ী বলা আছে যে কোনো সাক্ষাৎকার দেওয়া যাবে না। সাক্ষাৎ নিতে চান, কোনো একটা ক্লিপ নেবেন বা একটা প্রেজেন্টেশন নেবেন, রিপোর্ট করবেন। পল্লী বিদ্যুতের বা আমাদের কোনো ইন্টেনশন না, এটা জনস্বার্থেই ডালাপালাগুলি কাটতে হয়। সমস্যা সমাধানে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে জেলার বন বিভাগ। সমন্বয় সভাতে তুলবো, এখানে জেলার সব অফিসাররাই থাকে, ওইখানে আমরা ডিসি মহোদয়কে অনুরোধ করব এই ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য। এটা খুবই একটা খারাপ উদাহরণ যে আমরা এই রাস্তার পাশে কাউকে না জানায়, সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষ জানে না, আমাদের ডিসি মহোদয় জানে না, আমরা এইভাবে গাছ কেটে নিচ্ছি। এই অবস্থায় গাছ ঠিক রেখে বিকল্প ব্যবস্থায় বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। মাসুদ রানা, এখন পাবনা। বর্ষা এলেই জীবন্ত হয়ে ওঠে চলন বিল। জলাভূমির অপরূপ সৌন্দর্য উপভোগ করতে ভিড় জমান দর্শনার্থীরা, কিন্তু প্রকৃতির এই রূপের আড়ালে দেখা গেছে উল্টো চিত্র। চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে প্লাস্টিক বর্জ্য, যা ধ্বংস করছে বিলের জীববৈচিত্র্য ও প্রাকৃতিক সৌন্দর্য। নাটোর থেকে মাহবুব হোসেনের পাঠানো তথ্য, ছবিতে বিস্তারিত। বর্ষাকালে অপার সৌন্দর্যের লীলাভূমিতে রূপ নেয় দেশের সবচেয়ে বড় উন্মুক্ত জলাশয় চলন বিল। নীল জলরাশি আর সূর্যাস্তের অপরূপ দৃশ্য মুগ্ধ করে দর্শনার্থীদের। পরিবার পরিজন নিয়ে প্রশান্তি খুঁজে নিতে প্রতি বছরই চলন বিলে ঢল নামে হাজারো মানুষের। কিন্তু অপার এই সৌন্দর্যের আড়ালে ভয়াবহ রূপ নিচ্ছে প্লাস্টিক বর্জ্য। বর্ষার পানি নেমে যেতেই চলন বিলের উর্বর কৃষি জমিতে চোখে পড়ছে ওয়ান টাইম প্লেট, গ্লাস, চিপসের প্যাকেট, পানি ও ড্রিঙ্কসের বোতল সহ নানা ধরনের প্লাস্টিক। পচনশীল না হয় এসব বর্জ্য মিশে যাচ্ছে মাটির সঙ্গে, কমছে জমির উর্বরতা। আমাদের কৃষিতেই একটা জমির যদি একটা গাছ রোপণ করা যায়, ওই গাছটা মনে করেন যে শিকড় কোনোদিন গজাইতে পারে না। এখন হচ্ছে যে অনেক সার লাগে বা কৃষি আবাদ করতে অনেক সমস্যা হয়। একটা বীজ বপন করলে ওই যদি প্লেটের উপরে ওই বীজটা পড়ে তাহলে ওই বীজটা ঠিকমতো চারা রোপণ করে না। এরকম ধরনের কৃষকের অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। পরিবেশ কর্মীরা বলছেন, চলন বিলের মাঝখানে অবস্থিত তিসিখালী বা ঘাসিপীরের মাজারে বর্ষা ও শুষ্ক দুই মৌসুমেই দর্শনার্থীদের ভিড় লেগেই থাকে। তাদের ব্যবহার করা প্লাস্টিক সামগ্রী ছড়িয়ে পড়ছে পুরো বিলে। এভাবে চলতে থাকলে কৃষি, মৎস্য ও প্রাকৃতিক পরিবেশ হুমকির মুখে পড়বে বলে আশঙ্কা তাদের। বলা হয়ে থাকে প্রাকৃতিক সৌন্দর্যের এই নীলাভূমি এই চলন বিল, এই চলন বিলের প্রকৃতির টানেই কিন্তু মানুষ এখানে আগমন ঘটে অনেক দূর দূরান্ত থেকে। বিশেষ করে বর্ষা মৌসুমে এখানে অনেক দর্শনার্থী আসে এবং এখানে কিন্তু এই বিভিন্ন ওয়ান টাইম প্লাস্টিক প্লেট, গ্লাস সহ বিভিন্ন প্যাকেটজাত নিয়ে আসে, সেগুলো কিন্তু খাওয়ার পর এই চলন বিলের মধ্যে তারা কিন্তু ফেলে দেয়। কৃষকরা যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, চলন বিল ক্ষতিগ্রস্ত হচ্ছে, চলন বিলের প্রকৃতি নষ্ট হচ্ছে। এমন পরিস্থিতিতে চলন বিলে ছড়িয়ে পড়া প্লাস্টিক বর্জ্য অপসারণে পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে সিংড়া উপজেলা প্রশাসন ও স্থানীয় পরিবেশ কর্মীরা।
মাজার এলাকা ও কৃষি জমি থেকে সংগ্রহ করা হচ্ছে প্লাস্টিক বর্জ্য। সিংড়া চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি এবং একই সাথে উপজেলা প্রশাসন একসাথে কিন্তু আমরা চলনবিল এলাকাকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং প্লাস্টিক মুক্ত করার জন্য অভিযান চালিয়েছি। তো এই অভিযান আমাদের চলমান থাকবে এবং তিশাখালী মাজারে আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি ডাস্টবিন তৈরি করে দেওয়া হবে, যেন সেখানে যারা পুণ্যার্থী বা দর্শনার্থী যারা আসে তারা যেন তাদের যে ব্যবহৃত প্লাস্টিক সেটি ডাস্টবিনে ডিসপোজ করতে পারে। সংশ্লিষ্টরা বলছেন, চলনবিলের প্লাস্টিক দূষণ ঠেকানো না গেলে সবচেয়ে ক্ষতির মুখে পড়বে দেশের কৃষি ও মৎস্য খাত, হুমকির মুখে পড়বে জীববৈচিত্র্য। আর তাই এখনই কার্যকর ব্যবস্থা না নিলে ধ্বংস হয়ে যেতে পারে প্রাকৃতিক সম্পদে ভরপুর চলনবিল। মাহবুব হোসেন, এখন নাটোর। হবিগঞ্জের 4টি সংসদীয় আসনে মোট ভোটারের প্রায় অর্ধেকই নারী। নির্বাচন এলেই তাদের ভোট ঘিরে জয় পরাজয়ের নানা সমীকরণ সামনে আসে, তবে বাস্তবতায় বরাবরই অবহেলার শিকার তারা। তাই আসন্ন সরকারের কাছে বৈষম্যহীন সমাজ আর সামাজিক নিরাপত্তার নিশ্চয়তা চান হবিগঞ্জের নারীরা। বিস্তারিত জানাচ্ছেন কাজল সরকার। হবিগঞ্জে পুরোদমে বইছে নির্বাচনের হাওয়া। প্রার্থী সমর্থকদের পাশাপাশি ভোটারদের মধ্যেও দেখা যাচ্ছে উচ্ছ্বাস। চায়ের স্টল, হাট বাজার কিংবা অলিগলি সবখানেই নির্বাচন ঘিরে আলোচনা। কে জিতবে কে হারবে তা নিয়ে চলছে কথার লড়াই। জেলায় মোট ভোটারের প্রায় অর্ধেকই নারী, ফলে অনেকের মতে এই নারী ভোটাররাই পাল্টে দিতে পারেন জয় পরাজয়ের সমীকরণ। রূপসজ্জা শিল্পী রিপা আলম পার্লার ব্যবসায় সফল হলেও নারী উদ্যোক্তা হওয়ায় প্রতিনিয়ত নানা বাধার মুখে পড়তে হচ্ছে তাকে। আগামী সরকার হবে নারী বান্ধব, এমনটাই প্রত্যাশা তার। আমরা যারা বিউটিফিকেশন বা বিউটিশিয়ান, মেকআপ আর্টিস্ট যারা আছে, অনেকে আমাদের হেয় করে দেখে, যাতে এই হেয় করে আমাদের না দেখে আর কি, ওইটা আমার রিকোয়েস্ট থাকবে। নারীদের অভিযোগ, বিগত সময়ে নারীর ক্ষমতায়ন আর বৈষম্যহীনতার কথা শোনা গেলেও বাস্তব চিত্র ছিল ভিন্ন। শিক্ষাঙ্গন থেকে শুরু করে কর্মক্ষেত্র সব জায়গাতেই বৈষম্য, হয়রানি আর নিপীড়নের শিকার হয়েছেন তারা। তাই নারীদের প্রথম দাবি সব ধরনের বৈষম্য থেকে মুক্তি আর সামাজিক নিরাপত্তার নিশ্চয়তা। সরকারি আসুক না কেন, নারী শিক্ষা এটাকে বাস্তবায়ন করতে হবে 100%। তো এমন একজন সরকার আমরা আমাদের আসেন, নারী বান্ধব হন, আমাদের নারীদের যারা পিছিয়ে আছে তাদেরকে যেন একটু এগিয়ে নেওয়ার চেষ্টা করেন। নারী নেত্রীরা বলছেন, জনপ্রতিনিধি নির্বাচনে ভূমিকা রাখার পাশাপাশি দেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখছেন নারীরা। তাদের বাদ দিয়ে টেকসই উন্নয়ন সম্ভব নয়। স্কুল, কলেজ সব জায়গায় যে বৈষম্যের শিকার হয়, নির্যাতনের শিকার হয়, এইগুলি থেকে যেন আমাদের সরকার আমাদের দিকে একটু দৃষ্টিপাত করে, আমাদের নারীর প্রতি সহিংসতা যেন বন্ধ হয়, এই আশা আমি ব্যক্ত করি আগামী সরকারের কাছে। হবিগঞ্জের 4টি সংসদীয় আসনে মোট ভোটার প্রায় 18 লাখ। এর মধ্যে পুরুষ ভোটার প্রায় 9,28,000 আর নারী ভোটার 9,05,000। কাজল সরকার, এখন হবিগঞ্জ। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। সীমিত আকারে খুলেছে গাজা থেকে মিশরে যাওয়ার একমাত্র সংযোগ পথ রাফা ক্রসিং। মিশরের সিনাই উপদ্বীপের সঙ্গে যুক্ত রাফা ক্রসিংটি গাজার 20 লাখের বেশি মানুষের ভরসার নাম। ক্রসিংয়ের পাশের রাফা শহরটি একসময় প্রায় 2.5 লাখ মানুষের আবাস ছিল। যুদ্ধের শুরুতে প্রায় 1 লাখ ফিলিস্তিনি গাজা ছেড়ে অন্যত্র আশ্রয় নেন, যাদের অনেকে এখন পরিবারে ফিরতে চান। পাশাপাশি জরুরি চিকিৎসার জন্য বাইরে যেতে ইচ্ছুক প্রায় 20,000 রোগী রয়েছেন, যে কারণে রাফা ক্রসিং গাজাবাসীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিস্তারিত জানাচ্ছেন ফজলে রাব্বি খান। গাজার রাফা ক্রসিং মিশরের সঙ্গে অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ডটির একমাত্র সংযোগ হলো এটি। প্রায় 1 বছর বন্ধ থাকার পর সীমিত আকারে আবার খুলেছে রাফা ক্রসিং। শুরুতে পায়ে হেঁটে যাতায়াতের অনুমতি দেওয়া হলেও সোমবার থেকে সীমিত আকারে চলাচল করছে যানবাহন। 2024 সালের মে মাসে ইসরায়েল রাফা ক্রসিং দখল করে। বন্ধ হয়ে যায় ভূখণ্ডটির একমাত্র সংযোগ পথ। পুনরায় খোলায় উন্নত চিকিৎসার জন্য ওপারে যাওয়া বা মাতৃভূমিতে ফিরে আসার আশায় থাকা অনেক ফিলিস্তিনির মধ্যে ফিরেছে স্বস্তি। রাফা ক্রসিংটি গাজার দক্ষিণ সীমান্তে মিশরের সিনাই উপদ্বীপের সঙ্গে যুক্ত। এটি গাজার 20 লাখের বেশি মানুষের প্রায় একমাত্র প্রবেশ ও প্রস্থান পথ। ক্রসিংয়ের পাশের রাফা শহরটি একসময় প্রায় 2.5 লাখ মানুষের আবাস ছিল, তবে এখন ইসরায়েলি অভিযানে সম্পূর্ণ ধ্বংস ও জনশূন্য। বর্তমানে গাজার দিক থেকে রাফা ক্রসিংয়ের নিয়ন্ত্রণে রয়েছে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী।
আর ইউরোপীয় ইউনিয়ন ও ফিলিস্তিনি কর্তৃপক্ষ পর্যবেক্ষণে আছে। ইসরায়েলি বাহিনীর প্রকাশিত ছবিতে কাঁটাতার ঘেরা উঁচু বেড়া ও ধাতব কংক্রিটের দেয়াল দেখা যায়, যা ক্রসিংটির কঠোর নিরাপত্তা ব্যবস্থার ইঙ্গিত দেয়। গাজার রাফা সীমান্ত দিয়ে চলাচলের অনুমতি মিললেও চলাচল করতে হচ্ছে কঠোর নিয়মকানুনের মধ্য দিয়ে। ফিলিস্তিনি সূত্র অনুযায়ী প্রতিদিন প্রায় 50 জন গাজায় প্রবেশ ও 50 জন বের হতে পারবেন। যুদ্ধের শুরুতে প্রায় 1 লাখ ফিলিস্তিনি গাজা ছেড়ে অন্যত্র আশ্রয় নেন, যাদের অনেকেই এখন পরিবারে ফিরতে চান। পাশাপাশি জরুরি চিকিৎসার জন্য বাইরে যেতে ইচ্ছুক প্রায় 20,000 রোগী রয়েছেন। রাফা সীমিতভাবে খুললেও গাজায় বিদেশি সাংবাদিকদের প্রবেশে ইসরায়েলি নিষেধাজ্ঞা বহাল রয়েছে। ফলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম স্থানীয় সাংবাদিকদের ওপরই নির্ভরশীল। গাজার অন্য প্রধান ক্রসিং কেরেম শালম দক্ষিণে অবস্থিত। যুদ্ধকালেও বেশিরভাগ সময় মানবিক সহায়তা ও পণ্য প্রবেশে ব্যবহৃত হয়েছে, যদিও সাধারণ ফিলিস্তিনিদের যাতায়াত নিষিদ্ধ। অন্যদিকে উত্তরের ইরেজ ক্রসিং 2023 সালের 7 অক্টোবরের পর থেকে বন্ধ, আর অন্যান্য কিছু প্রবেশপথ মাঝে মাঝে কেবল সহায়তা প্রবেশে ব্যবহৃত হয়েছে। ফজলে রাব্বি খান, এখন বিশ্ব। যৌন অপরাধী ও ধনাঢ্য ব্যবসায়ী জেফ্রি এপস্টেইনের অপরাধমূলক কর্মকাণ্ডের নথিপত্র এপস্টেইন ফাইলস বর্তমানে মার্কিন রাজনীতির আলোচনার কেন্দ্রবিন্দুতে। আন্তর্জাতিক শিশু পাচার ও যৌন চক্রের দালিলিক প্রমাণ এটি। তবে এই ফাইলটি আলোচিত হওয়ার মূল কারণ হলো এতে থাকা নামের তালিকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন, বিল গেটস, ইলন মাস্ক, পপ তারকা মাইকেল জ্যাকসন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ রয়েছে বড় বড় ব্যক্তিত্বের নামও। ফজলে রাব্বি খানের আরও একটি প্রতিবেদন। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জন্ম ও বেড়ে ওঠা জেফ্রি এপস্টেইনের 1970-এর দশকে একটি স্কুলে গণিত ও পদার্থবিজ্ঞান পড়াতেন। পরে 1982 সাল নাগাদ প্রতিষ্ঠা করেন নিজস্ব প্রতিষ্ঠান। এরপর আর পেছনে তাকাতে হয়নি এপস্টেইনকে, রাতারাতি হয়ে যান কোটিপতি। অপ্রাপ্তবয়স্ক মেয়েদের নিয়ে যৌনবৃত্তির এক বিশাল নেটওয়ার্ক গড়ে তোলার অভিযোগ ছিল তার বিরুদ্ধে। 2005 সালে 14 বছর বয়সী এক মেয়েকে নিজের ফ্লোরিডার পাম বিচের প্রাসাদে যৌনকর্মে যুক্ত হতে প্রস্তাব দেওয়ার অপরাধে দোষী সাব্যস্ত হন এপস্টেইন। যতই তাকে দোষী সাব্যস্ত করা হোক না কেন, ক্ষমতার জোরে বরাবরই পার পেয়ে যান তিনি। তবে শেষ রক্ষা হয়নি। যৌন নিপীড়নের অপরাধে দোষী সাব্যস্ত এপস্টেইনকে 2019 সালের 6 জুলাই নিউ ইয়র্কে গ্রেপ্তার করা হয়। 2019 সালেরই 10 আগস্ট কারাগারে মারা যান এপস্টেইন, যদিও তিনি আত্মহত্যা করেছিলেন বলে ধরে নেওয়া হয়। এই যৌন অপরাধী ও ধনাঢ্য ব্যবসায়ী জেফ্রি এপস্টেইনের অপরাধমূলক কর্মকাণ্ডের নথিপত্র বা এপস্টেইন ফাইলস বর্তমানে মার্কিন রাজনীতির আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। মূলত মার্কিন বিচার বিভাগ এবং FBI এর সংগৃহীত আইনি নথিপত্র, ইমেইল, ছবি এবং প্রত্যক্ষদর্শীদের জবানবন্দির একটি বিশাল সংকলন এই এপস্টেইন ফাইল। আন্তর্জাতিক শিশু পাচার ও যৌন চক্রের দালিলিক প্রমাণ এটি। তবে এই ফাইলটি আলোচিত হওয়ার মূল কারণ হলো এতে থাকা নামের তালিকা। বিশ্বের সবচেয়ে প্রভাবশালী রাজনীতিবিদ, রাজ পরিবারের সদস্য এবং ধন কুবেরদের নাম এই অপরাধ চক্রের সাথে জড়িয়ে আছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন এবং বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ব্রিটিশ রাজপরিবারের প্রিন্স অ্যান্ড্রু, প্রযুক্তি খাতের বিল গেটস এবং ইলন মাস্কের মতো ব্যক্তিদের সঙ্গে ইমেইল বা সাক্ষাতের প্রসঙ্গ জড়িয়ে আছে এতে। জড়িয়ে আছেন হলিউড ও বিনোদন জগতের নামি দামি সব তারকা। বাদ যায়নি পপ তারকা মাইকেল জ্যাকসন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীদের মতো বড় বড় ব্যক্তিত্বের নাম। বিশেষ করে প্রকাশিত নথিতে ডোনাল্ড ট্রাম্পের নাম আসায় বিশ্ব রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছে। যদিও ট্রাম্প দাবি করেছেন 2008 সালে এপস্টেইন প্রথমবার দোষী সাব্যস্ত হওয়ার আগেই তিনি তার সাথে সব ধরনের সম্পর্ক ছিন্ন করেছিলেন এবং তার কোনো অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে তিনি জানতেন না। ফজলে রাব্বি খান, এখন বিশ্ব। এদিকে যৌন নিপীড়ক জেফ্রি এপস্টেইন সংক্রান্ত তদন্তে কংগ্রেসে সাক্ষ্য দিতে রাজি হয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন ও তার স্ত্রী হিলারি ক্লিন্টন। কয়েকদিন আগে এপস্টেইন সংক্রান্ত দ্বিপক্ষীয় তদন্তে সাক্ষ্য দিতে অস্বীকার করায় বিল ও হিলারি ক্লিন্টনের বিরুদ্ধে কংগ্রেসের প্রতিনিধি পরিষদ অবমাননার প্রস্তাব আনার তোড়জোড় শুরু হয়। এর জেরেই সাক্ষ্য দিতে রাজি হলেন ক্লিন্টন দম্পতি। সম্প্রতি শিশু যৌন নিপীড়ক এপস্টেইনের প্রায় 30 লাখ নথি প্রকাশ করেছে মার্কিন বিচার বিভাগ। এক নারীর সঙ্গে বিল ক্লিন্টনের ছবি প্রকাশ পেলেও তার বিরুদ্ধে এখনও যৌন হয়রানির অভিযোগ পাওয়া যায়নি। এবারে খেলার খবর। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সঙ্গে 2025 সালের ফেব্রুয়ারিতে অফিসিয়াল কিট স্পন্সর হিসেবে যুক্ত হয় দেশীয় ব্র্যান্ড দৌড়।
নতুন বছরে কেমন হবে বাংলাদেশ দলের জার্সি বিক্রির লক্ষ্যমাত্রা ও দাম, সেসব বিষয় তুলে ধরেছেন ব্র্যান্ডটির ব্যবস্থাপনা পরিচালক আবিদ আলম চৌধুরী। আরও জানাচ্ছেন রেজাউল করিম। 2025 সালের ফেব্রুয়ারিতে 2 বছরের জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অফিসিয়াল কিট স্পন্সর হিসেবে যুক্ত হয় দৌড়। বাংলাদেশ দলের জার্সি তৈরিতে অনেকটা সাড়াই ফেলে দেশীয় ব্র্যান্ডটি। প্রথমবার এমন বড় প্রজেক্ট, 1 বছরের এই সময়টা ছিল শিক্ষণীয়। অবশ্য দেশের জার্সিতে হামজা চৌধুরী যোগ দেয়ায় নিজেদের ভাগ্যবান মনে করছেন দৌড়ের প্রধান নির্বাহী কর্মকর্তা আবিদ আলম চৌধুরী। নতুন বছরে জার্সি বিক্রির লক্ষ্যমাত্রায়ও আছে নজর। হামজা আশা এই এফেক্টটা আসবে বা এত হাইপটা উঠবে এটা আমরাও এক্সপেক্ট করিনি। এটা আমাদের জন্য একটা খুব বড় ব্লেসিং ছিল। নিউ ইয়ার টার্গেট হচ্ছে আমরা 50,000 জার্সি সেল করব। এটা খুব বড় টার্গেট, কারণ 50,000 হিসাবে যদি রয়্যাল রেপ্লিকা না থাকতো এর চেয়ে অনেক 3 গুণ বেশি করতে পারতাম। নতুন বছরে বাংলাদেশের ফুটবলে নতুন ডিজাইনের জার্সি আসবে, তবে তা এশিয়ান কাপের বাছাই ও মেয়েদের মূল পর্বের পর। এএফসির গাইডলাইন অনুযায়ী আগের ডিজাইনের জার্সিতেই এশিয়ান কাপের জন্য ফটোশুট করার প্রস্তুতি সারছে দৌড়। মেইন জার্সির ক্ষেত্রে হচ্ছে আমরা খুব একটা বেশি চেঞ্জ আনতে পারবো না, কারণ হচ্ছে এএফসিতে অলরেডি অ্যাপ্রুভ করা, যেহেতু এর সেম টুর্নামেন্ট, এখানে কোনো চেঞ্জেস আসবে না। মেয়েদের ক্ষেত্রে মেইন ইস্যুটা যেটা হয়, মূল প্লেয়ার্সগুলি সবগুলি কিন্তু একটু লাস্ট মিনিট আসে। এনারা অনেকজনই ভুটানে থাকেন, আর আমাদের কোচের পারমিশন লাগে, কিন্তু কোচের ওই টাইমটাতে তো ছোটো টাইম থাকে যে পসিবল হয় না। তো এইবার আমরা অলরেডি পারমিশনের জন্য বললাম, আমাকে বলেছে 8 তারিখের মধ্যে করতে হবে, কারণ মনে হয় পিটার বাটলার ওনার টিম ফিরত এসে আবার ক্যাম্প শুরু করবে। খরচের কথা বিবেচনা করে নতুন জার্সির দাম বাড়ানোর কথা ভাবছে প্রতিষ্ঠানটি। হামজা সমিতির অফিসিয়াল জার্সি ভক্তদের কাছে পৌঁছে দিতে দৌড়ের আছে বিশেষ পরিকল্পনাও। ফাইনাল প্রাইসটা আমরা নির্ধারিত করতে পারবো যখন জার্সি ডিজাইনটা কমপ্লিট হয়ে যাবে, কারণ ডিজাইনের উপর প্রাইসটা হয়। সো যখন ডিজাইনটা হবে তখন আমি বিএফকে বলতে পারবো যে আচ্ছা আমরা যদি এইভাবে করে প্রাইসটা কমাতে পারি বা আপনাদের এখানে রয়্যালটিটা একটু কমাই দেন, তাহলে হয়তো আমরা এটা করতে পারবো। বিদেশি দলের জার্সি নয়, এখন দেশের ফুটবল প্রেমীরা পড়ছেন বাংলাদেশের জার্সি। তবে অফিসিয়াল জার্সি যত্রতত্র নকল হওয়ার মাত্রা বাড়ায় এ খাতে পৃষ্ঠপোষকদের আগ্রহ কমছে। সংশ্লিষ্টদের আশা এসব রোধ করা গেলে সব ধরনের খেলায় কিট স্পন্সরদের আগ্রহ বাড়বে। রেজাউল করিম, এখন, ঢাকা। শেষ করছি এখন বাজার, তবে তার আগে শিরোনামগুলো আরও একবার। ৭১ মা বোনদের অসম্মানকারী দলের কাছে নিরাপদ নয় দেশ, বললেন তারেক রহমান। নারীর নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি জামায়াত আমিরের। কিশোরগঞ্জ যাচ্ছেন আজ। নির্বাচন ঘিরে জমজমাট প্রচার, গণসংযোগে ব্যস্ত প্রার্থীরা। ভোটারের মন জয়ে আশ্বাস আর প্রতিশ্রুতির ফুলঝুরি। নির্বাচনী সহিংসতা বন্ধে ইসির ভূমিকায় উদ্বেগ। সংঘাত বাড়লে ভোটের হার কমার শঙ্কা বিশ্লেষকদের। অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থার তাগিদ। এবং ইউরোপ থেকে এশিয়া, বিশ্বজুড়ে ছিল এপস্টেইনের যোগাযোগের বিস্তৃতি। তদন্ত কাজে কংগ্রেসের সাক্ষ্য দিতে রাজি বিল ও হিলারি ক্লিন্টন। এ ছিল এখন বাজারে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। এছাড়া ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।